ভোটারদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনার ভোট আপনার অধিকার, তাই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দান করবেন। ভোট দিতে কেউ বাধা দিলে আমাদের জানাবেন। ভয়াবহ ঘটনা। তিল তিল করে যে সাম্রাজ্য তৈরি করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, চোখের সামনে সেটা কার্যত ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। আর মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজের ওপর থেকে সহ্য করতে না পেরে এমন এমন বক্তব্য বলছেন, কোথাও বলছেন আমাকে গুলি করে মেরে দাও, কোথাও বলছেন আমাকে জেলে ঢুকিয়ে দাও, যা ইচ্ছা তাই বলছেন, কোথাও আবার এমন পরিসংখ্যান বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যে ঘটনা ছোট্ট অংশটা দেখিয়ে শুরু করলাম, সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া, দাবি করা হচ্ছে উদয় নারায়ণপুরে, সেখানে সেন্ট্রাল বাহিনী, রাজ্য পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যার মাথায়, সেই পুলিশরা দেখুন কিভাবে এই মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আজকে কোনো পুলিশের সাহস ছিল তৃণমূল কংগ্রেসী সমর্থকদের, মূলত যারা কার্যত ভোটকে প্রহসনে পরিণত করে রেখে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? সেই পুলিশই কিন্তু পরিবর্তনের গন্ধ এবং আঁচ পেলে সব থেকে আগে তারাই পট পরিবর্তন করেন, ভোল পরিবর্তন করেন, আর এটাই বোধহয় তারই ইঙ্গিত দিচ্ছে। আমি আপনাদের সামনে একটা কথা বলেছিলাম যে এবারের নির্বাচনটা হবে একেবারে অন্য নির্বাচন, এবং এই নির্বাচনে আপনি বাড়ির মধ্যে থেকে বসেও যদি অভিযোগ করেন যে আপনাকে বেরোতে দেওয়া হচ্ছে না, আপনার বিরুদ্ধে কোনো রকমের হুমকি দেওয়া হচ্ছে, তাহলে নির্বাচন কমিশনকে ফোন করে সেটা জানাতে পারেন। আপনারা সকলেই প্রচুর মেসেজ করেছেন আমাকে বিভিন্ন জায়গা থেকে যে নাম্বারটা দিন, আজকে নাম্বার দেব আপনাদের সামনে। আপনি এক নাম্বার দেবেন, ওই ফোন নাম্বারে, টোল ফ্রি নাম্বারে কল করবেন কিংবা আপনি ইমেলে কন্ট্যাক্ট করবেন। আপনাদের অভিযোগ পাওয়ার পর সেই বুথে নির্বাচন বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশন কি বলছে জানেন? নির্বাচন কমিশন কার্যত বলছে যে মিসক্রিয়েন্টদের এবং এই দাপাদাপি করা ভোটের সময় গুন্ডা বাহিনীদের বলছেন যে বেশি করে বার্নল এবং বোরোলিন রেডি রাখো, তার কারণ জ্বালা এবং যন্ত্রণাটা এমন জায়গায় পৌঁছাবো যে কোনো বার্নলও এবারে তোমাদের স্বস্তি দিতে পারবে না। অন্যদিকে গতকালই আপনাদের সামনে শুনিয়েছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন গ্রেপ্তার করা হতে পারে। কাকে গ্রেপ্তার করা হতে পারে সেই সম্পর্কে তিনি কোনো হিন্ট দেননি, গতকালই আপনাদের সামনে বলেছিলাম। আর ঠিক এই খবর যখন আপনাদের সামনে করছি, গভীর রাতে আইপ্যাকের আরো একজন সহ প্রতিষ্ঠাতা তথা তাদের ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নির্বাচনের আগে একটা বড় সড়ো বিপর্যয় তৃণমূল কংগ্রেসের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ওই ফাইল চুরির যে মামলাটা, সেটা এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে। যেদিন নির্বাচন, প্রথম দফার নির্বাচন, তার একদিন আগে 22 তারিখে এই মামলার শুনানি রয়েছে। আর গতকাল গভীর রাতে একেবারে এই বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং আগের একটি মামলা রয়েছে যেখানে হাওলার মাধ্যমে 20 কোটি টাকা আইপ্যাকের কাছে গিয়েছিল বলে অভিযোগ। সেই বিনেশ চান্দেল তার সঙ্গে জড়িত, এবং আসানসোলের কনস্তরিয়া এবং কাজোড়া এই দুটি কয়লা খনি থেকে অবৈধভাবে কয়লা তুলে তার টাকা হাওলার মাধ্যমে আইপ্যাকে গিয়েছিল, এই নিয়ে যে মামলা চলছিল তার সঙ্গে রিলেটেড এই ঘটনা। অস্বস্তিতে পড়বে শাসক দল। এমনিতেই শাসক দলের নাম বলছি না, অনেক বড় বড় নেতার নাম রয়েছে, কিন্তু আগে থেকেই নাম ছিল কিন্তু এই কয়লা দুর্নীতিতে। ভোটের আগে আরো একটা ভয়ঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায় এটারই আশঙ্কা প্রকাশ করছিলেন। আজকে পর্বেই শোনাবো, তিনি বলছেন আমাকে জেলে পুরে দিন। আজকে শোনাবো, পুরো পর্বটা শুনলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। চোখের সামনে কিন্তু সাম্রাজ্যটা তিলে তিলে করে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমি এইখানে আপনাদের সামনে যেটা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য সবাইকে দিয়ে রাখবো, যে এবারে নির্বাচনে 19 থেকে 20 হলে কিন্তু এবারে পুনর্নির্বাচন হবে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। তার জন্য দুটো নাম্বার তারা দিয়েছেন, একটা টোল ফ্রি নাম্বার আর একটা হচ্ছে ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নাম্বারটা আমি দেখাচ্ছি, মুখেও বলে দিচ্ছি, বাংলায় বলি 1800345008, ইংরেজিতে বলি 180034500008।
এই নাম্বারে আপনি ফোন করতে পারেন যে আপনাকে কেউ আটকাচ্ছে ভোট দান করতে গিয়ে। আপনাকে খিলের ঝাড়ু নিয়ে বেরোতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে। এমনকি তৃণমূল কংগ্রেসও যদি আপনাদের বিজেপি আটকায়, আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ শুনে ওই ঝাড়ু নিয়ে বেরোতে যাবেন না দয়া করে। এবারে কিন্তু অন্য নির্বাচন হবে, দয়া করে নিজেদের আইনি প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে ফেলবেন না। অসৎ পরামর্শ নিয়ে আপনি ভুল রাস্তায় নিজেকে পরিচালিত করবেন না। এবারে ইমেল আইডিটা বলে দিচ্ছি, wbfreeandfairpolls@gmail.com। আমি ওপরে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু কপি করে নেবেন। এইখানে আইদার মেল কিংবা ফোনের মাধ্যমে টোল ফ্রি নাম্বারের মধ্যে আপনি অভিযোগ জানাতে পারেন। আমি এখানে আপনাদের সামনে এবার একটা মারাত্মক জিনিস দেখাই, এটা কখনো আগে দেখেননি। নির্বাচন কমিশন সাউথ সেই আধিকারিকরা একটা পোস্টার দিয়েছেন, এবং মানে পোস্টার বলতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এবং সেখানে তারা কি লিখছে জানেন? তারা লিখছে যে অল আওয়ার মাদার্স, আঙ্কেল, সিস্টার অ্যান্ড ব্রাদার্স আর ইনভাইটেড টু ভোট freely without any fear, even if some people get angry and burn in heat. Intimidators, hooligans, history cheaters and lumpens, be aware. Keep sufficient stock of Barnol and Borolin with you, else the heat will be so severe that you will burn from inside and remember it for lifetime. নির্বাচন কমিশন সাউথের তরফ থেকে বোরোলিং এবং বার্নলের ছবি দিয়ে বলছে যে যারা লুম্পেন, হিস্ট্রি শিটার্স, ইন্টিমিডিয়েটার্স, তাদের বলা হচ্ছে যে আপনারা যথেষ্ট পরিমাণে বার্নল এবং বোরোলিন রাখুন, কারণ এবারে যদি কোনো রকমের মানে ভায়োলেন্স করার চেষ্টা করেন, এমন উত্তর দেওয়া হবে যার জ্বলনটা কিন্তু আপনাদেরকে বার্নল কিংবা বোরোলিনও যতই স্টক করে রাখুন তাও আপনাদের সেই ব্যথা কমাতে পারবে না। এটা নরেন্দ্র মোদী বলছে না, বিজেপি বলছে না, সিপিএম বলছে না, কংগ্রেস বলছে না, এটা নির্বাচন কমিশন বলছে, এবং সেটা তারা অ্যানাউন্সও করছে, যেটা প্রথমেই আপনাদের সামনে আমি একটুখানি শোনালাম। আমি এই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কতটা ক্রুদ্ধ হয়েছে নির্বাচন কমিশনের ওপর, কতটা পুলিশের ওপর ক্রুদ্ধ হয়েছে, মুখ্যমন্ত্রীর কয়েকটা পার্টে বক্তব্য শোনাবো। প্রথম পার্টে মুখ্যমন্ত্রী বলছেন যে এই আধিকারিকরা নাকি বিভিন্ন জেলায় জেলায় পরিদর্শন করছেন। আপনাদের গতকালই বলেছিলাম যে নির্বাচন কমিশনের 2 ডেপুটি চিফ ইলেকশন কমিশন তারা এসে বিভিন্ন জেলা পরিদর্শন করছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট রয়েছেন তাদেরকে রাতের অন্ধকারে জেলে পুরবেন। গতকালও তিনি বলেছিলেন রাতের অন্ধকারে বড় খেলা হবে, আবারও তিনি সভা থেকে বললেন তাদের রাতের অন্ধকারে জেলে পুরবেন, এমনকি তাদের নাকি গাঁজা কেস দিয়ে দিতে পারেন বলে মুখ্যমন্ত্রী বলছেন। যে গাঁজা কেস অনুব্রত মণ্ডলের মুখে শোনা যেত, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাঁজা কেসের কথা বলছেন, এমনকি তিনি বলছেন নাকি ওই আরো কিছু বলছেন যেটা মুখ্যমন্ত্রী হিসেবে তার বক্তব্যে শোভনীয় নয়। শুনুন, কিন্তু মুখ্যমন্ত্রী শোভনীয় নয় তাও বলছেন, তার কারণ হাতের বাইরে কি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গণতন্ত্রের রাস্তা, এইভাবে নবান্নের রাস্তা বেরিয়ে যেতে দেখে কি মুখ্যমন্ত্রীর মুখ এতটা আলগা হয়ে যাচ্ছে? একবার শুনুন তো। আজকে আমার কাছে খবর এলো সিএসডিটিরা যাচ্ছে জেলায় জেলায়, গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে জেলা প্রশাসন তাদের গিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো? লজ্জাও করে না? রিটায়ার্ড 2টো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া। শুনলেন মুখ্যমন্ত্রী কি কোথাও গিয়ে আস্তে আস্তে বুঝতে পেরেছেন? তিনি কোথাও গিয়ে বলছেন আমি বড় একা, আমার কথা এখন আর কেউ শোনে না। দেখুন, পুলিশ প্রশাসন ছাড়া যে তৃণমূল কংগ্রেস কিচ্ছু নয় সেটা একেবারেই সকলে আমরা জানতাম। এবারে নির্বাচন কমিশন প্রত্যেকটি মানুষকে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই সাংসদ সেকেন্ড ইন কমান্ড 7 লাখে ভোটার হিসাবটা কিন্তু এবারে আমরা মানে ওই বিধানসভা ভিত্তিক ফলের মধ্যে দিয়েই পেয়ে যাব যে তারা কত ভোটে অ্যাকচুয়ালি জেতার অধিকারী ছিলেন না হেরে যেতেন। এই জায়গা থেকেই কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে একটু ভয় পাচ্ছেন। আমি দ্বিতীয় বক্তব্য শোনাচ্ছি মুখ্যমন্ত্রীর, সেটা আরো মারাত্মক। তিনি বলছেন যে আমাকে মেরে ফেলুন, আমাকে জেলে পাঠিয়ে দিন, তাতেও ভোটে জেলে পুরলেও আমি ভোটে জিতবো। দেখুন, আমি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি, আমি দীর্ঘজীবী হন তিনি কামনা করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মানে কাউন্টার বক্তব্য হচ্ছে না, যে অন্য একটা তর্কাতর্কি হচ্ছে, সেই তর্কাতর্কিতে মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলে ফেলছেন যে আমাকে মেরে দাও, আমাকে গুলি করে দাও, এরকম নয়। তিনি নিজে বলছেন, মাইক তার হাতে, অন্য কেউ বলছেন না, তিনি নিজেই বলছেন। অর্থাৎ তার সঙ্গে তার যুদ্ধ, এই যুদ্ধের
বক্তব্য তিনি নিজেই প্রকাশ করে ফেলছেন। আবারও বললাম, তার সুস্থতা, তার দীর্ঘ জীবন, এটা আমরা কামনা করি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। প্রত্যেকদিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো, অপদার্থগুলো, অত্যাচারীগুলো, স্বৈরাচারীগুলো, ব্যভিচারীগুলো, ভ্রষ্টাচারীগুলো, যাদের নিজেদের চরিত্রের ঠিক নেই, তারা অন্যের কথা বলে। সারা পৃথিবীতে মানুষ জানে এদের কি চরিত্র, সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশনে দখল করবেন, তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো। আর নাহলে গুলি করে মেরে দিন। আমার উপর আপনাদের এত রাগ কেন? শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর আগল ধরে রাখতে পারছে না। তখন আমি আপনাদের সামনে দেখুন একটা খবর দেখাবো যে গতকাল একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, অত্যন্ত ইন্টারেস্টিং মামলা। এটা কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে। খেলার মোড় এমনিও আর ঘোরানো, মানে অন্যদিকে রিভার্স ঘোরানো সম্ভব নয়। আপনাদের প্রত্যেকেরই দাবি ছিল যে আঙুলের ছাপ এবং বায়োমেট্রি, চোখের মনি দিয়ে তারপরে ওই বায়োমেট্রির মাধ্যমে তারপরে ভোটদানের প্রক্রিয়া। কিন্তু দেখুন, এটা ইমপ্লিমেন্ট করা এবং এটাকে প্রক্রিয়াগত করে এটাকে সবকিছু করার মধ্যে ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ। এটা নিয়ে কিন্তু একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এবং মামলাটা করেছে আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এই মামলাটার পর সুপ্রিম কোর্ট হলফনামা চেয়েছে নির্বাচন কমিশন এবং সমস্ত পার্টির কাছ থেকে, যে এটা করা যায় নাকি সেইটা তারা জানতে চেয়েছেন, যে এইটা কি ফিজিবল করাটা। আপনি ভাবুন, এমনিতেই এত কিছু চলছে, এরপরে যদি আবার এই আঙুলের ছাপ, চোখের মনি, বায়োমেট্রি এগুলো আসে, তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভাবুন। তবে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে যদি এবারের ইলেকশনও করা না যায়, তাহলে সামনের বার যে লোকসভা ইলেকশন আসবে সেখানেও করা যায় কিনা ভেবে দেখতে হবে। এটা বলেছে, গুরুত্বপূর্ণ কিন্তু। কারণ ধরুন পরের বার যদি আবার একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় চলে আসে, তারা যদি, বা মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসলো, বা ধরুন বিজেপি আসলো, তারাও যদি চুরি দুর্নীতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনই যদি ইনকেস নিয়ে নিল, আমরা বিশ্বাস করি নেবে না, কিন্তু তর্কের খাতিরে যদি নিয়ে নিল, তাহলে তাদেরও তো কোনো একটা জায়গা থেকে সরানোর জন্য কিন্তু, মানে চুরি দুর্নীতিটাকে ভোটের রাজনীতিতে আটকানোর জন্য এই বায়োমেট্রিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে আমি আপনাদের সামনে একটা মারাত্মক, কতগুলো মারাত্মক বলবো বলুন, প্রত্যেকটি খবরই অসাধারণ। আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ফাইল ডাকাতির মামলা, সেই মামলাটা আবারও পিছিয়ে গেল। আবারও পিছিয়ে গিয়ে এটা কবে হলো, 1-1.5 সপ্তাহ পরে, ঠিক 23 তারিখে আমাদের, মানে 1 সপ্তাহ আর বাকি রয়েছে, 10 দিন মতো, 23 তারিখে আমাদের ফার্স্ট ফেজের ইলেকশন, তার আগের দিন এই মামলাটা উঠবে। অর্থাৎ প্রস্তুতি যখন তুঙ্গে, তখন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসকে আবারও কিন্তু বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে, যদি ওই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ওই মুহূর্তে কোনো নির্দেশ নেওয়া হয়। আমার মনে হয় হবে কিনা জানি না, কিন্তু আবারও একদম ইম্প্যাক্ট, সরাসরি ইম্প্যাক্ট পড়বে ভোটের বাক্সে। একদম ওই সময়ে কিন্তু মামলাটা পিছিয়ে গিয়েছে। জানি না এবার এখানে অনেকেই বলতে পারেন, বা মানে তৃণমূলও বলতে পারে, বিজেপিও বলতে পারে যে খেলা হয়েছে, এখন ইলেকশন কমিশন আছে বলে তবুও যা ইচ্ছা তাই মুখে যা আসছে, সুপ্রিম কোর্টের ওপর আগল অতটা ভাঙছেন না দেখছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সতর্কভাবে কথা বলছেন এখন। তো এরকম একটা জায়গায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কাঁচা খেলোয়াড় নন, তিনিও মাঠ ছেড়ে এত সহজে বেরিয়ে যাবেন এমনটা ভাবলেও ঠিক হবে না। তাই তিনি কিছু না কিছু প্ল্যান করছেন। তবে কোনো প্ল্যানই যে এবারে, মানে অবৈধ প্ল্যান সাকসেস পাওয়া এবারে কিন্তু ডিফিকাল্ট। তিনি রাজনৈতিক প্ল্যান যদি করেন, যেমন ধরুন ওই হুমায়ুন কবিরকে মানে ওই কি বলবো, হুমায়ুন কবিরের একটা ভিডিও এনে তাকে একটু পিছনে ঠেলে দেওয়া, মুসলিম ভোটটা যদি আবারও কনসেন্ট্রেটেড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ে, এটা কিন্তু রাজনৈতিক চাল, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, রাজনীতিতে এটা চাল। কিন্তু ওই ভোটের বাক্স নিয়ে আমি দৌড়াবো, পুকুরের মধ্যে ফেলে দেব, কাউন্টিং এর সময় জিতে যাচ্ছে বলে অপোনেন্টের ব্যালট গুলো খেয়ে নেবো, এইটা হচ্ছে, মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য, এটা চিড়িয়াখানাতে হতে পারে, সভ্য জগতে এটা হয় না। তো ঠিক সেই জায়গায় দেখুন একটা খবর, যে এসআইআর এর নাম নেই, ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যু চাইলেন আরামবাগের 6 বাসিন্দা। আচ্ছা বলুন, এসআইআর এর নাম নেই সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক রয়েছে? এই মুহূর্তে তো কোনো সম্পর্ক কেউ কখনো বলেও নি। সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলা হয়েছে যে এসআইআর এর নাম নেই মানে যে আপনি ভোটাধিকার হারিয়ে ফেললেন, আপনি এদেশের নাগরিক নন, এটাও প্রমাণিত হয় না। কাজে এসআইআর এর নাম নেই এর সঙ্গে
ডিটেনশন ক্যাম্পে সেটা রাজনৈতিক নেতৃত্বরা বলছেন, কিন্তু এটা সর্বৈব মিথ্যে। হ্যাঁ, এবার আপনাকে প্রমাণ করতে হবে, এবার আপনাকে ট্রাইব্যুনালে সুযোগ দেওয়া হচ্ছে, আপনাকে প্রমাণ করতে হবে। দেখুন, আমি বিশ্বাস করি সে সমস্ত মানুষগুলো অত্যন্ত কষ্টে রয়েছে, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মানতে হবে। আজকে আমার, আপনার পরিবার, আমার পরিবারের নাম উঠে গেছে বলে আনন্দে আহ্লাদিত হবার কিছু নেই। দেখুন, আমরা কোনোভাবেই ওপার বাংলা থেকে অন্য দেশের থেকে বাসিন্দারা চলে এসে এখানে থাকবেন অবৈধভাবে, এবং যেহেতু তারা একটি রাজনৈতিক দলকে ভোট দেয় বলে তাদের সবকিছু তৈরি করে দেওয়া হবে, রেশন কার্ড থেকে আধার কার্ডের তীব্র বিরোধী প্রথম দিন থেকে ছিলাম, আজও আছি, পরিবর্তন আগামী দিনেও হবে না। কিন্তু আমরা এই জায়গাটা ভাবতে বলবো আপনাদের সামনে, কিছু মানুষের কিছু কিছু কাগজ সবসময় হয়তো থাকে না। গঙ্গার ভাঙনের সময় অনেক বাড়িতে কাগজপত্র বয়ে চলে যায়। কোনো অল্প শিক্ষিত, তার অল্প বয়সে বাবা মা মারা গেছে, কোনো কাগজ দেওয়ার কেউ নেই, পড়াশোনা জানে না, কি করতে হবে বোঝেন না। এইরকমও যে কিছু কেস নেই এমনটা নয়। তাই আপনাকে, আমাদের রাজনৈতিক নেতাদের এটা বুঝতে হবে যে যারা হয়তো 200 বছর ধরে, 100 বছর ধরে আমাদের এই রাজ্যে রয়েছে, যারা অন্য দেশ থেকে আসেনি, যাদের পূর্বপুরুষও এই রাজ্যে থাকেন, ভুল করে যেন একটি নামও বাদ না পড়ে যায়, তাদের যেন মানে এই ভয় বা আতঙ্ক যেন তাদের গ্রাস না করে, এটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই যে ওপার বাংলা থেকে এসে যারা ইচ্ছাকৃতভাবে ডুপ্লিসিটি করে ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে নাম তোলার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তার কারণ সম্ভব নয়। তাহলে তো গোটা বাংলাদেশ এসে বলবে যে এবার ভারতে থাকবো, এটা তো হয় না। কিন্তু একজনও ভারতীয়, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, কথাটা শুনবেন ভালো করে, তিনি মুসলিম হতে পারেন, একদম সমান অধিকার রয়েছে আমাদের। এইটা কিন্তু আমাদের মানতে হবে। রাজনৈতিক নেতারা ভুল ব্যাখ্যা দিলে আমরা সেটা মানবো না। এইটুকু সহনশীলতা যদি আমরা তৈরি করে না থাকি, তাহলে মানুষ আমরা নই। এইখানে আমি আপনাদের সামনে বলছি, দেখুন, স্বেচ্ছা মৃত্যুর তারা আবেদন চাইলেন রাষ্ট্রপতির কাছে। এই রাষ্ট্রপতিকে দেখা করার জন্য তৃণমূল কংগ্রেস 3-4 বার আগেও বলেছিলেন দেখা করতে যান, তারা আদিবাসীদের কি উন্নয়ন করেছেন সেটা তার খতিয়ান দেবেন, রাষ্ট্রপতি সময় দেননি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আজকে অবস্থা। রাষ্ট্রপতি পর্যন্ত মিট করতে চায় না একটা রাজনৈতিক দলকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত কথা বলে বসলেন। আমি বলছি না তার এখন মুখের আগল কি বলছেন। একটা বক্তব্য বলেছিলেন 2-1 দিন আগে, আমার কাছে ভিডিও রয়েছে, আমি দেখাচ্ছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে বারণ করেছিলেন। কি সেই ভিডিও? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে বলে ফেলছেন যে এবারে জোড়াফুলকে ভোট দেবেন না। আমি দেখাইনি ভিডিও, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা নিয়ে রাজনীতি করবেন না, এটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, এটা নিয়ে কিন্তু কোনো মিডিয়াকেও কিছু করবেন না। সেই কারণে আমি আপনাদের সামনে ভিডিওটা আনিনি, যদিও বিজেপির তরফ থেকে অন্যান্য মিডিয়া এনেছে, আমি আপনাদের সামনে আনিনি। কিন্তু এ সত্ত্বেও গতকাল একটা মারাত্মক কথা বললেন ভারত নাকি, ভারতের ক্রিকেট টিম নাকি পেহেলগাঁওয়ের পর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলেছে। আচ্ছা, আপনারা বলুন তো, সত্যি কি পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলেছে? তোমরা হিন্দু মুসলমান করো ভোট বাক্সে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ছি, মনে মনে ভাববেন, পাকিস্তানে ইন্ডিয়া যখন ক্রিকেট ম্যাচ খেলতে যায়, পহেলগাঁও ঘটনার পরে আমরা তো নিন্দা করেছিলাম, দেশকে আমরা ভালোবাসি, দেশের সাথে আছি, তখন তুমি ক্রিকেট ম্যাচ কেন খেলতে গেলে? তোমরা যখন দুবাই যাও, আমোদি প্রমোদি বাবু মুসলিম সম্রাটের গলায় গলায় কোলাকুলি করো, তখন কোথায় থাকে তোমার উকুন বাছা? তুমি যখন দুবাই যাও, একসাথে বসে খাও, তখন কোথায় থাকে তোমার হিন্দু মুসলমান বাছা? আপনারা একটু আমাকে জানাবেন তো। দেখুন, আমার যতদূর মনে পড়ছে যে সম্ভবত 2008 সালে এশিয়া কাপ, সেটাই ছিল ভারতের লাস্ট পাকিস্তান সফর। তারপরে ভারত কোনো ফরম্যাটে বাইল্যাটারাল পাকিস্তানের সঙ্গে খেলে না। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ বাইল্যাটারাল খেলে না, কিন্তু অন্য ওয়ার্ল্ড কাপ গুলো খেলে, বিশ্বমঞ্চের ম্যাচগুলো খেলে, কিন্তু পাকিস্তানে গিয়ে খেলে না। মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে বসলেন যে পেহেলগামের পরে নাকি ভারত খেলেছেন, কেন খেলেছেন, কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো, শুনলেন? যে পরিসংখ্যান নেই সেই পরিসংখ্যানগুলো মুখ্যমন্ত্রী দিয়ে ফেলছেন। এবং শুধু একটা নয়, আপনি যদি একটা 30 মিনিটের ভিডিও যদি ব্যাখ্যা করতে যান, দেখবেন যে প্রায় প্রত্যেকটি লাইনে বা একটা অন্তর লাইনে আপনি কিছু না কিছু ভুল পাচ্ছেন। দেখুন, একসময় এই ভুল তথ্য কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরলতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যা মুখে আসা বলে দেওয়া, এটাই মানুষকে ঝুমিয়ে রাখতো। তার কারণ মানুষ ওর মধ্যে থেকেই উন্মাদনা খুঁজে পেত, মানুষ ওর মধ্যে থেকেই খুঁজে পেত যে মানে আমাদেরই লোক, এইরকম গোছের খুঁজে পেত। আবার এই বক্তব্যগুলোই দিনের পর দিন শুনতে শুনতে যখন পেছন দিকে পকেট হাওয়া হয়ে গেছে, যখন চাকরি হাওয়া হয়ে গেছে, যখন রেশন হাওয়া হয়ে গেছে, তখন মানুষ বুঝতে পেরেছে যে না, তাহলে এই বক্তব্যগুলো কি সত্যি সরল ছিল, না এর মধ্যেও কোনো জটিলতা ছিল, মানুষ এখন খুঁজে বার করছে। আজকে যে সমস্ত সভাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমাদের কাছে ভিডিও রয়েছে, ভিড় নেই। আমি দেখাবো আপনাদের সামনে, একটা দেখিয়েছিলাম, পরেও দেখাবো। সেদিকে যোগী আদিত্যনাথ আসছেন,
ভিড় উপচে পড়ছে কানায় কানায়। সবাই কি বিজেপিকে ভোট দেবে না? কোনো এক অজানা কারণে সিপিএম এর লোকও মেবি যাচ্ছে, কংগ্রেসের লোকও যাচ্ছে দেখতে, কিন্তু তারা হয়তো তাদেরই ভোট দেবেন। কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়েছে, যে উন্মাদনাটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন থাকতো, আজকে ফাঁকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই জন্যই তিনি বারবার বলছেন আজ আমি বড় একা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবসর নেওয়ার সময় কি হয়ে আসলো? এই প্রশ্নের উত্তরটা রাখলাম আজকে আপনাদের সামনে। তবে এই ইলেকশন কমিশনকে একটা হ্যাটসঅপ দেবেন সবাই। এই আমার আপনার গণতান্ত্রিক অধিকারটা এতদিন ধরে লুণ্ঠিত হয়ে গেছে, ঠিক চাকরি চুরির মতো করে যে এই অধিকার যারা বঞ্চিত করে দিয়েছিলেন সেটা আটকানোর আপ্রাণ চেষ্টা করছে, তাদেরকে একটা কুর্নিশ জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন